আকাশে ঘন মেঘ জমে আছে, মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নেমে আসবে। চারপাশের পরিবেশও কেমন যেন থমথমে হয়ে আছে। এই নীরবতার মাঝেই রাস্তা ধরে হেঁটে যাচ্ছে দুইজন মানুষ। পরনের পোশাকেই বোঝা যাচ্ছে তারা পেশায় ডাক্তার। হাঁটতে হাঁটতে অবশেষে তারা এসে পৌঁছল লঞ্চের ঘাটে। ভেবেছিলাম দুদিনের জন্য অবকাশ নেব, কিন্তু তাতেও ডিউটি শেষ করেই রওনা হতে হলো, ফলে যথেষ্ট দেরি হয়ে গেল। ঠিক বলেছিস রে সৌরভ। তবে লক্ষ্য করেছিস কি ঘাটে একটিও স্টিমারের দেখা নেই? আশেপাশেও যেন মানুষ তো দূরের কথা, ব্যাঙের ডাক পর্যন্ত শোনা যাচ্ছে না। তাদের কথোপকথন শুনে স্পষ্ট হয়ে গেল তারা এই মাদুলি শহরের দুইজন ডাক্তার। ডিউটি শেষ করে দুদিনের জন্য ছুটি উপভোগ করতে বেরিয়েছেন। তবে লঞ্চ ঘাটে এসে অবাক হয়ে দেখলেন সেখানে একটিও স্টিমারের দেখা নেই। আর মনে হচ্ছে চারপাশটা একদম শ্মশানের মতো শুনশান হয়ে আছে। সেটাই তো, এইভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আশেপাশে যদি কেউ থাকতো তবে জিজ্ঞাসা করা যেত স্টিমারটা আর কতক্ষণে আসবে। কতদিন পর গ্রামে যাচ্ছি, ভেবেছিলাম গ্রামের হাওয়া গায়ে মেখে একটু স্বস্তি নেব, আর ঘাটে এসেই প্রবলেম শুরু। এই ডাক্তারি করতে করতে গ্রামের মায়া মমতা শান্তি যেন ভুলেই থাকতে হয়। কতদিন হয়ে গেল মায়ের হাতের বানানো সেই পায়েস খাওয়াই হয়নি। ঠিকই বলেছিস রে সৌরভ। আমার তো কোনো পরিবারই নেই। ছোটবেলা থেকে চাইল্ড হোমে মানুষ হয়েছি, তারপর পড়াশুনো করেই ডাক্তারি পেশায় নিয়োগ পেলাম। পরিবারের সুখ দুঃখ যে আসলে কেমন তা আমি তোর সঙ্গে বন্ধুত্ব হওয়ার পরেই বুঝেছি রে। আহা, সত্যিই মাসিমার হাতে বানানো পায়েসের তুলনা হয় না। মনে পড়লেই জিভে কেমন জল এসে যায়। আরে পঙ্কজ, ওই দেখ, সামনে একজন লোক সাইকেল চালিয়ে আসছে। হ্যাঁ, ওই তো আসছে। হ্যাঁ, ঠিক সামনে একজন লোক সাইকেল চালিয়ে তাদের দিকে আসছিল। লোকটির একটি চোখ কানা, আর সে সাইকেলে লণ্ঠনের আলো দোলাতে দোলাতে ধীরে ধীরে পঙ্কজ ও সৌরভের সামনে এসে পৌঁছল। এই যে দাদা, একটু শুনবেন? স্টিমারটা কখন আসবে বলতে পারেন কি? নাকি এসে চলে গেছে? স্টিমার? কে বললো স্টিমার? আরে আরে, এখানে কোনো স্টিমার টিমার আসবে না। ফিরে যাও বলছি, ফিরে যাও। এমন করে বলে চলে গেল। আর লোকটির আচরণটা খুবই অদ্ভুত লাগলো না রে? আরে ছাড় তো, হয়তো মাথার কোনো সমস্যা আছে। তাই হবে হয়তো। আকাশে ঘন মেঘ জমে গর্জন করতে শুরু করলো। চারিদিক ঝলমল করতে লাগলো বিদ্যুতের আলো। আর তারপর ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টি নামলো। এই যে বৃষ্টি শুরু হয়ে গেল। হ্যাঁ রে, চল বা দাঁড়ানোর জন্য সামনে কোথাও আশ্রয় পাওয়া যায় কিনা দেখি। তারা দ্রুত হাঁটতে হাঁটতে চারিদিকে তাকিয়ে বৃষ্টি থেকে বাঁচার জন্য উপযুক্ত কোনো আশ্রয়ের খোঁজ করতে লাগলো। ঠিক সেই মুহূর্তে তাদের চোখে পড়ল একটি ছাউনিযুক্ত বিশ্রামাগার। আর দেরি না করে তারা সেখানে গিয়ে আশ্রয় নিল। যাক, অন্তত একটা আশ্রয় পেলাম। এই ঝড় বৃষ্টি যে কখন থামবে ভগবানই জানে। আর কিছুক্ষণ অপেক্ষা করি, যদি স্টিমার না আসে তবে ফিরে যাব।
সৌরভের কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে পঙ্কজ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে চারপাশে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। দূরে কোথাও শিয়াল হুক্কা হুয়া করে চিৎকার করতে লাগলো। আকাশ গর্জনে কেঁপে উঠল, আর বিদ্যুতের ঝলকানি ছড়িয়ে পড়ল চারিদিকে। আর তারপর হঠাৎ মাটির গভীরতা থেকে দুটো কালো হাত উঠে এসে পঙ্কজের পা শক্ত করে আঁকড়ে ধরল। মুহূর্তেই তার গা ঠান্ডায় জমে উঠল, একদম নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কিরে পঙ্কজ, কিছু বলছিস না যে? চুপ হয়ে গেলি কেন রে? সৌরভ, নিচে দেখ, নিচে আমার পাকে যেন কেউ চেপে ধরে আছে। কি বলছিস এসব? নিচে তো কিছুই নেই। তোর মাথায় কি খারাপ হয়ে গিয়েছে? হ্যাঁ, বিশ্বাস কর, আমি সত্যি অনুভব করলাম, সত্যি বলছি। ঠিক তখনই স্টিমারের তীব্র হুইসেলের শব্দ শোনা গেল। ধীরে ধীরে একটি স্টিমার নদীর ঘাটের দিকে এগিয়ে আসছিল। আরে ওই তো একটা স্টিমার আসছে, এই তাড়াতাড়ি চল। হ্যাঁ চল। তারা দ্রুত হাঁটতে শুরু করলো। ইতিমধ্যে স্টিমারটি ঘাটে এসে পৌঁছল। কিছুক্ষণ পর তারা দুজনেই স্টিমারের সিটে বসে পড়ল। স্টিমারটি বড় হলেও তাতে কোনো আলাদা কামরা নেই। চারপাশ জুড়ে শুধু বসার ব্যবস্থা। স্টিমারে পুরুষ নারী সবাই সারিবদ্ধ হয়ে বসে আছে। কারো কোনো নাড়াচাড়া নেই, তবে শুধু এই বিষয়টাই একটু অস্বস্তিকর লাগছিল। দেখ না সৌরভ, লোকগুলোকে কেমন অস্বাভাবিক লাগছে না? যেন কোনো নড়াচড়া নেই, অনুভূতিহীন ভাবে বসে আছে। আহ, তুই আবার শুরু করলি? বলতো তোর কি হয়েছে? আরে কেন এমন অদ্ভুত কথা বলছিস? আমি কোনো অদ্ভুত কথা বলছি না, যেটি অনুভব করি সেটাই তো বলছি। ওরে বাবা, কি ভূত! ভূত? কোথায় ভূত? চুপ কর বলছি। ডাক্তারের পোশাক পরে তোর মুখে এসব কি কথা শুনছি? হ্যাঁ, আশপাশের মানুষ যে পাগল বলবে। চুপ কর। পঙ্কজ যেন নিজের মধ্যে হারিয়ে গেছে। সে সৌরভের কথাও শুনল না, চুপচাপ ফেল ফেল করে সামনে তাকিয়ে রইল। আর তাকিয়ে থাকবেই না বা কেন? তার চোখের সামনে যে ভয়ঙ্কর এক দৃশ্য ভেসে উঠছে, তা দেখলে যে কোনো মানুষের রক্ত জমে যেতে পারে। সাদা শাড়ি পরিহিত এক ভয়ানক অবয়ব তার সামনে ভাসছে। চুল এলোমেলো, মাথায় সিঁদুর লেপটে রয়েছে একদম, আর দাঁতগুলো অস্বাভাবিক বড়। কিন্তু অদ্ভুত ব্যাপার, দৃশ্যটি সৌরভ বা অন্য যাত্রীরা কেউই একেবারে দেখতে পাচ্ছিল না। আরে পঙ্কজ, আবার চুপ হয়ে গেলি? ওইসব কথা বলতে মানা করেছি, কথা বলতে তো মানা করিনি। কি রে, কথা বল। এই বলে সৌরভ পঙ্কজের শরীরে হাত রাখলো, আর সে সঙ্গে সঙ্গে একদম জ্ঞান হারিয়ে সৌরভের কোলেই ঢলে পড়ল। সৌরভ প্রচন্ড ঘাবড়ে গেল। পঙ্কজ, এই পঙ্কজ, চোখ খোল। কি হয়েছে তোর? কথা বল, কথা বল। এই, হায় ভগবান, এখন আমি কি করব? শ্বাস প্রশ্বাস তো চলছে, তবু হঠাৎ কি হলো? আর সত্যি দেখছি স্টিমারের যাত্রীরা সবাই কেমন নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে। বলি, আপনারা কি কিছু দেখতে পাচ্ছেন না? সামনে একজন মানুষ অসুস্থ হয়ে পড়েছে, আর আপনারা তাকিয়ে দেখছেন। হ্যাঁ, কি মানুষ আপনারা? কেউ কোনো উত্তর দিল না। সৌরভ দ্রুত ব্যাগ থেকে জলের বোতল বের করে পঙ্কজের চোখ মুখে জল ছেটাতে শুরু করলো।
কিছুক্ষণের মধ্যেই পঙ্কজের জ্ঞান ফিরে এলো। সে চোখ খুলে চারপাশে তাকিয়ে দেখল। এই তো জ্ঞান ফিরেছে তোর, দেখি উঠে বসতো একটু। সৌরভ, ভূতটা কোথায় গেল? তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম? জ্ঞান ফেরার পর পঙ্কজ সেই ভয়ঙ্কর অবয়বটির স্মৃতি সেইভাবে মনে রাখতে পারল না। মনে হলো তা হয়তো তার কেবল স্বপ্নই ছিল। পঙ্কজের কথায় একটু ভেবে সৌরভ তাকে উত্তর দিল, হ্যাঁ তুই স্বপ্নই দেখছিলি, নে এবার একটু আরাম করে ঘুমিয়ে পড়, এখনো গ্রামে পৌঁছতে অনেক সময় বাকি। আনুমানিক রাত 3টে। সৌরভ আর পঙ্কজ গভীর ঘুমে ডুবেছিল। ঠিক তখনই তাদের কানে পৌঁছালো এক অদ্ভুত ভয়ঙ্কর শব্দ। চোখ খুলে তারা দেখতে পেল স্টিমারের সব যাত্রীর আত্মা রক্তমাখা ভয়ঙ্কর রূপে ধীরে ধীরে সামনে এগিয়ে আসছে, যেন বহু বছরের রক্ত পিপাসা নিয়ে ফিরে এসেছে তারা। এসব কি হচ্ছে? না না, এসব সত্যি হতে পারে না। সবকিছুই সত্যি, মিথ্যা নয়। তোকে আগেই বলেছিলাম আমার অদ্ভুত কিছু অনুভূতি হচ্ছে। তুই আমার কথা বিশ্বাস করলি না। না না, পালাতে হবে এখান থেকে। এখনই জলে ঝাঁপ দিতে হবে আমাদের। তারা উঠে স্টিমারের এক প্রান্তে দৌড়ে জলে ঝাঁপ দিতে যাবে, এমন সময় পিছন থেকে সাদা শাড়ি পরা ভয়ঙ্কর অবয়বটা তাদের গলা চেপে ধরে আর ভয়ঙ্করভাবে হাসতে শুরু করে। কোথায় পালাবি? আমার হাত থেকে পালাবি কোথায়? এই তো সেই ভূত যার কথা আমি তখন বললাম। তবে তবে সেটি স্বপ্ন ছিল না। না 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 না, স্বপ্ন ছিল না, তুই ঠিকই দেখেছিস। তবে এবার মরার জন্য প্রস্তুত হয়ে যা পঙ্কজ ডাক্তার। কি তুমি ওর নাম কি করে জানলে? আর কেন আমাদের মারতে চাও? আমরা তোমার কি ক্ষতি করেছি? কি ক্ষতি করেছিস? কি ক্ষতি? তুই হয়তো কিছু করিসনি, কিন্তু তুইও একজন ডাক্তার, এজন্যই তুই মরবি। আর তোর সঙ্গে থাকা পঙ্কজ ডাক্তার, ওর জন্যই আজ আমার এই অবস্থা, শুধু ওর জন্য। আমার জন্য? কিন্তু আমি কি করেছি? কি করেছিস? কি করেছিস? কেন সব ভুলে গেছিস? আজ থেকে 3 বছর আগে সেই দেওয়ালির সন্ধ্যায় সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই মাদুলি শহরের লঞ্চ ঘাটের শোকের ছায়া নেমে এসেছে। চারপাশে মানুষের কান্নার এক অপার ছায়া বিরাজ করছে। এখানে চলছে লাশ উদ্ধারের কাজ। আজ বিকেলে একটি স্টিমার মাদুলি লঞ্চ ঘাটে পৌঁছানোর আগেই প্রচণ্ড ঝড়ের কারণে জলের বেগ সামলাতে না পেরে ডুবে যায়। যাত্রীরা সবাই জলের নিচে তলিয়ে গিয়েছে। এখন চলছে তাদের উদ্ধার কাজ। ডাক্তারবাবু, এই দিকে আসুন। এখানে একজন মহিলার শ্বাস বুঝি এখনো চলছে। তিনি একজন গর্ভবতী। আর দেরি করা যাবে না, আপনি তাড়াতাড়ি আসুন। মহত্বের কথা শুনে ডাক্তার পঙ্কজ ছুটে গেলেন।
কিন্তু এত মৃতদেহের ভিড়ে একজন গর্ভবতী মহিলার শ্বাস এখনো চলছে, এ যেন অবিশ্বাস্য এক ঘটনা। তবুও তিনি এক প্রকার উদাসীন ভঙ্গিতে যন্ত্রপাতি বের করে পরীক্ষা করতে শুরু করলেন। তবে তাড়াহুড়োয় মহিলাটির পালস পর্যন্ত পরীক্ষা করলেন না ডাক্তার পঙ্কজ। কোথায়? মহিলাটি তো অনেক আগেই মারা গেছেন। তোমার কোথায়? ওইদিকে তাকে আরেকজন আহত ব্যক্তিকে ফেলে এলাম। উফ, সরো সরো সরো, তো যেতে দাও আমাকে। ঠিক সেই মুহূর্তে ডাক্তার পঙ্কজ সেখান থেকে চলে যাচ্ছিলেন। এমন সময় এক বৃদ্ধা মহিলা কান্না জড়িত কণ্ঠে তার পা চেপে ধরে বসে পড়লেন। ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, আপনি যাবেন না, দয়া করে আপনি যাবেন না, আপনি কৃপা করুন ডাক্তার বাবু, আপনি যাবেন না। আমার মেয়েটাকে আরেকবার দেখুন না ডাক্তার বাবু। আমার মন বলছে সে এখনো বেঁচে আছে। সে মরতে পারে না ডাক্তার বাবু, সে মরতে পারে না, পারে না। করছেনটা কি? আমি ভালো করেই দেখে বলছি আপনার মেয়ে আর বেঁচে নেই। আর এটা আপনি যত তাড়াতাড়ি মেনে নেবেন ততই আপনার জন্য ভালো হবে। ডাক্তার পঙ্কজ সেখান থেকে ধীরে ধীরে চলে গেলেন। চারপাশে ছড়িয়ে রইল শোকে ভরা কান্নার রোদ, আর একজন বৃদ্ধ মায়ের বুক ফাটা আর্জি। তার পাশে নিথর হয়ে শুয়ে আছে গর্ভবতী মেয়ের দেহ। ঠিক সেই মুহূর্তে আকাশ ফেটে নেমে এলো প্রবল বর্ষণ। আর এভাবেই তুই আমাকে মৃত ঘোষণা করলি পঙ্কজ ডাক্তার? তখনও আমার শরীরে প্রাণ ছিল, হ্যাঁ, আমি তখনও বেঁচে ছিলাম। তুই চাইলে আমাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে গিয়ে বাঁচাতে পারতি, কিন্তু না, তুই আমার দিকে সেইভাবে তাকালি না, ঠিক মতো পরীক্ষা করলি না, অবহেলায় আমাকে ফেলে রাখলি। পঙ্কজ ডাক্তার, তোকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তুমি বেঁচে ছিলে? আমি তো দেখেছিলাম তোমার নিঃশ্বাস থেমে গিয়েছিল। আমি সত্যি বুঝতে পারিনি তুমি তখন বেঁচে ছিলে। দয়া করে আমাকে ক্ষমা করো। আমি আমি অমন কিছু ইচ্ছাকৃতভাবে করিনি। কি বললি? ইচ্ছাকৃতভাবে করিসনি? তুই আমার পালস পর্যন্ত পরীক্ষা করিসনি? আমি তোর আর একটি কথাও শুনতে চাই না। দীর্ঘ 3 বছর থেকে আমি আমার প্রতিশোধ পূরণের জন্য আগুনে জ্বলছি। আজ, হ্যাঁ, আজ তোকে আমি পেয়েছি। অবয়বটি তীব্র ভয়ঙ্কর সুরে হাসতে হাসতে পঙ্কজের কাছে এগিয়ে এলো। হঠাৎ তার হাতে একটি বিশাল তলোয়ার আবির্ভূত হলো। এক ঘায়েই সেই অবয়ব তলোয়ার দিয়ে পঙ্কজের শরীর থেকে মুন্ডুটিকে আলাদা করে দিল। পঙ্কজের শরীর মাটিতে লুটিয়ে পড়ল। এই দৃশ্য দেখে সৌরভ জ্ঞান হারিয়ে ফেলল। কিছুক্ষণ পরে পুরো লঞ্চটি ধীরে ধীরে জলের গভীরে তলিয়ে গেল। কি, আমি কোথায়? আমি বেঁচে গিয়েছি? হ্যাঁ, এটা তো আমার গ্রামেরই লঞ্চ ঘাট। বন্ধু পঙ্কজ, তোর অবহেলার জন্য
আজ তুই নিজের প্রাণটাই হারিয়ে ফেললি। পঙ্কজ আর সেই গর্ভবতী নারীর অকাল প্রয়াণ আমাদের হৃদয়ে গভীর দুঃখ রেখে গেছে। কখনো কখনো একটা অবহেলা আর অজানা ভুলে কতখানি ভয়াবহ পরিণতি ঘটে, যা শুধু নিজেকেই নয়, অনেক অসহায় প্রাণকেও ধ্বংস করে দেয়। জীবনের প্রতিটি ক্ষণই অমূল্য, আর প্রত্যেক প্রাণের মর্যাদা আমরা রক্ষা করতে বাধ্য। আমাদের উচিত সতর্ক হওয়া, অন্যের কষ্ট বুঝে সহানুভূতি প্রকাশ করা এবং ভুল থেকে শিক্ষা নিয়ে ভালো মানুষ হওয়া। কারণ জীবনের এই অমূল্য সময় হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। এই দুঃখ থেকে শিক্ষা নিয়ে চলতে হবে, যেন কারো জীবন আমাদের অবহেলায় না হারায়।